কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দেখবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে সে জানে যে আমি কি করছি বা কি করেছি, তারপরেও কিন্তু ভালো সাজার জন্য ভিডিওর মধ্যে সে এমন এমন কিছু কথা বলে এবং তাইতে কিছু মানুষ আছে এত সুন্দরভাবে গলে গিয়ে তাকে তার সেই ভুলটাতে সাপোর্ট করে, যেইটা কি বলা হয় যে চোরের মায়ের বড় গলা। তুমি জানো যে তুমি চুরি করেছো, তারপরেও এত বড় গলা করে কথা বলার ক্ষমতা কোথা থেকে আসে? সত্যি এদেরকে না দেখলে জানা যায় না বন্ধুরা। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কাকে নিয়ে ভিডিওটা করছি অনেক দিন পর, ক্রিয়েশন অফ মৌয়ের মৌ দিদিভাইকে নিয়ে এবং কল্লোল দাদাভাইকে নিয়ে। শুধু ভিডিওটা মৌদিভাই আর কল্লোল দাদাভাইকে নিয়ে নয়, ঢুমকি এবং সসীমকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক কথোপকথন আছে বন্ধুরা। 1 থেকে 1.5 বছর আগে এই ঢুমকি প্লাস সসীম মানে তার হাজবেন্ড এবং এই মৌ দিদিভাই এবং কল্লোল দাদাভাইকে নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, অনেক কন্ট্রোভার্সির ঝড় উঠে গেছিল এবং সেই কন্ট্রোভার্সিটা করা হয়েছিল কিন্তু শুধুমাত্র কিছু ঢুমকির কারণে, মানে কাজকর্মের জন্য, এবং তার হাজবেন্ড যে সসীম তার কিছু কাজকর্মের জন্য কিন্তু আমরা কন্ট্রোভার্সি করেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে মৌদি ভাই একটা ভিডিও দিয়েছে। দেখো এই রকম অনেক ভিডিওই দিয়েছে, মৌদি ভাই খুবই কম দিয়েছে, কিন্তু ঢুমকির ভিডিওতে প্রায়শই কিন্তু এইরকম দেখা যায়। দেখো আমরা কন্ট্রোভার্সি করি মানে এই নয় যে আমরা অন্যদের ভিডিও দেখি না, অবভিয়াসলি আমরা ভিডিও দেখি, যেগুলো হ্যাঁ ঠিক আছে চলো ঠিকটাই টুকটাক পিঞ্চ মারছে, এগুলোকে কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু যখন বিশাল বড় একটা তুমি ঘটনা ঘটিয়ে তারপর সেটাকে ধামাচাপা দিয়ে অন্য কিছু ভিউয়ারদের সামনে জানিয়ে তুমি নিজেকে কত বড় ভালো মেয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছো, তখন সেই বিষয়টা ভিউয়ার্সদের সামনে তুলে ধরার যে মানে বিষয়টা, সেটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে থাকে, যেরকমটা আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো মৌ দিদি ভাইয়ের আজকের ভিডিওতে সে অনেক কথা বললো, কারণ কি তার কাছে অনেক রকম নেগেটিভ কমেন্টস কিছুদিন ধরে আসছে। দেখো আগাগোড়াই আসে, কারণ একটা মানুষ যে সবার কাছে ভালো হবে এরকম কিন্তু নয়, নেগেটিভ পজিটিভ সমান কমেন্ট আসবে, আমাদের কাছেও আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা মানুষ কতদিন সহ্য করবে? প্রথম কথা হচ্ছে সে তার একজন মানে ওয়াইফ হিসেবে, একজন বৌমা হিসেবে যে যে দায়িত্ব কর্তব্য পালন করা তার প্রয়োজন, মৌদিদ ভাইয়ের কথা বলছি, সে কিন্তু করে যাচ্ছে, ডে 1 থেকে করে আসছে। তার যে ঠাকুমা শাশুড়ি ছিল সে গত হয়ে যাওয়ার পর কিন্তু কাকা শ্বশুরের সম্পূর্ণ দায়িত্ব মৌ দিদিভাই নিয়েছে, শাশুড়ি মায়ের দায়িত্ব মৌ দিদিভাই নিয়েছে, কিন্তু একজন কোনো দায়িত্ব তো নেয়নি। যে কমাস দায়িত্ব নিয়েছিল মানে জোর জবরদস্তি টেনে হিচড়ে নিয়ে চলে গেছিল, যখন কিনা মৌ দিদিভাইয়ের বাবা মা এসেছিল সেই সময় তার শাশুড়ি মাকে এই ঢুমকি এবং এই সসীম মিলে যেভাবে চোরের মতো করে নিয়ে চলে গেছিল, তারপরে গিয়ে ওখানে তার মায়ের সাথে যে কি ব্যবহারটা করেছিল সেটা আমরা প্রত্যেকে জানি। শীতের সময় গায়ে একটা চাদর পর্যন্ত কিনে দিতে পারেনি, মেঝেতে শুতে দিত, খাওয়ার দাওয়ার ঠিকঠাক খেতে দিত না, বাসি খাবার দাবার মানে নানান রকম। লোকের বাড়ি গেছে, নিজে খেয়ে নিয়েছে, অথচ সেই মানুষটাকে খেতে দেয়নি। মানুষটা রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে গিয়ে মাথা ঘুরে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা। যার বাড়িতে গেছে সেই মানুষই কমেন্টস করে আমাকে জানিয়েছিল। এরকম অনেক ঘটনা কিন্তু 1 বছর আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সামনে জানিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মৌ দিদিভাইয়ের কমেন্ট সেকশনে আজকে বলে নয় বেশ কিছুদিন ধরে অনেক নেগেটিভ কমেন্ট আসছে, এবং সেটা কিন্তু পুরোপুরি কিন্তু তার শাশুড়ি মাকে কেন্দ্র করে। দেখো নেগেটিভ কমেন্ট আসবি, সেটা যদি ভিডিওকে কেন্দ্র করে হয় তাহলে সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু অপর পক্ষের কেউ একজন তার ভিডিওতে এমন কিছু কথা বলছে যার জন্য সেখানকার কিছু মানুষজন এসে সেই দিককার ঝালটা মেটাচ্ছে কোথায়? মৌ দিদিভাইয়ের কমেন্ট সেকশনে। সেখানে মৌ দিদিভাই কদিন সহ্য করবে? 1 দিন 2 দিন 3 দিন, তারপর তো তাকে মুখ খুলতেই হবে, তাই না? কারণ একটা কথা সবসময় আমরা প্রত্যেকে জানি, সহ্যের একটা সীমা থাকে, যে কোনো জিনিসের একটা লিমিট থাকে। লিমিট যখন কেউ ক্রস করে যাবে তখন তো মানুষকে মুখ খুলতেই হবে, তাই না? তো সেরকমটাই কিন্তু আজকে মৌ দিদিভাই কোনো ডেইলি ব্লগ ভিডিও না দিয়ে একটা এইরকমের ভিডিও দিয়েছে, যেখানে সে অনেক কিছু সত্য আমাদের সামনে কিন্তু জানিয়েছে। তো সেখানে এই যে কন্ট্রোভার্সি এই যে মানুষেরা তাকে কমেন্টস করে যে শাশুড়িমা তোমার কাছে অনেক মানে শাশুড়িমাকে তুমি তোমার কাছে জোর করে রেখে দিয়েছো, তার তো আরও একটা ছেলে আছে, তার কাছে কেন পাঠাও না? তার কাছে তো একটা নাতনি আছে, সেই নাতনিটার কি কোনো রকম কোনো অধিকার নেই ঠাকুমার ভালোবাসা পাওয়ার? বা অনেক কিছু এক্সেট্রা এরকম কিন্তু কমেন্টস মৌ দিদিভাইকে করা হয়েছে। তো আমি কমেন্ট সেকশনগুলো চেক করছিলাম, সেখানে অনেকেই রিপ্লাই করেছে যে শুধুমাত্র ভিউয়ার্সরা কিন্তু কমেন্টস করেছে, এরকমটা নয়।
ভিউয়ার্সদেরকে কমেন্টস করবার জন্য কেউ একজন উস্কানিমূলক কিছু একটা কাজ করেছে, যার জন্য কিন্তু এই মৌদিত ভাইয়ের কমেন্ট সেকশনে এই রকমের নোংরা কমেন্ট আসছে। তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই ঢুমকি কিছু করেছে। তো ঢুমকির ভিডিওগুলো দেখলাম, যথারীতি দেখি না, প্রতিনিয়ত দেখতাম না, টুকটাক দেখতাম। নতুন ফ্ল্যাট কিনেছে, দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছে, যেই কারণে তাদের এখন অনেক অনেক পয়সার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন বলি কিন্তু চোরের কাজটা কিন্তু করেছে। নাহলে এটাকে চোর ছাড়া আর কি বলবো, চোর ছাড়া আর কি বলা যায়, চোরের কাজটাই করেছে। ওই বলে না চোরের মন বোঝকা পানে, সেই অবস্থা এই ঢুমকিরা সসীমের হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে মোদি ভাই কিছু কথা বললো যে আমি তো আমার শাশুড়ি মাকে আটকে রেখে দিইনি, বা তাকে আমি বলিনি যে তুমি আমার কাছে থেকো। মৌদিত ভাইয়ের উপর এরকমটা ব্লেম আগেও দেওয়া হয়েছে, এখনো দেওয়া হচ্ছে যে সে তার নিজের সংসারের কিছু কাজ করাবার জন্য তার শাশুড়ি মাকে রেখে দিয়েছে, প্লাস তাদের যে পোষ্যগুলো আছে, ছাগলগুলো আছে, সেগুলোকে দেখাশোনা করবার জন্য নাকি এই মানে বড় মাকে রেখে দেওয়া হয়েছে, মানে মৌদিত ভাইয়ের শাশুড়ি মাকে রেখে দেওয়া হয়েছে, আমি বড় মাই বলছি। সেখান থেকে দাঁড়িয়ে সত্যিই কি তাই? যদি সেরকমটাই হয়ে থাকে, যে 6 মাস এই ঢুমকির কাছে ছিল, মৌদিত ভাই তার পোষ্যগুলোকে রাখতে পারেনি নাকি মিকিকে রাখতে পারেনি? কোনটা? পোষ্যগুলোকেও রেখেছিল, মিকিকেও রেখেছিল। সেখানে একটা সংসারে একটা মানুষ যদি থাকে, সেখানে হাতে নাতে যদি কাজ করে দেয়, তাতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এইবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে যারা কিনা ঢুমকির সাকরেত আছো, কারণ ঢুমকি যদি আমাদেরকে মৌদিত ভাই চেলা চামুন্ডা বলতে পারে, তাহলে আমরা কেন বলতে পারবো না যে ওরা হচ্ছে পা চাটা কুত্তা, লেডি কুত্তা যাকে বলে? কেন বলতে পারবো না? কারণ কন্ট্রোভার্সির চ্যাপ্টার কিন্তু 1 থেকে 1.5 বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ঢুমকি তার ভিডিওতে কন্ট্রোভার্সি কি এটাদেরকে চিপটিন মেরে কালকের ভিডিওতে একটা কথা বললো যে চেলা চামুন্ডা নাকি মৌদিত ভাই লাগিয়েছে। না রে ঢুমকি, চেলা চামুন্ডা লাগাতে হয় না, মানুষের কাজকর্ম দিই কিন্তু মানুষের ভালোবাসাটা, মানুষের যে প্রকৃত একটা যে ভিডিওর মধ্যে কথা বলছে না মিথ্যে কথা বলছে, পুরোপুরি কিন্তু পাওয়া যায় প্রমাণ। একটা কমেন্টসকে উদ্দেশ্য করে এতগুলো কথা কি সত্যিই বলার ছিল, নাকি তুই নিজেও চাইছিস যে কন্ট্রোভার্সিটা আবারও শুরু হোক? কারণ কন্ট্রোভার্সি করার সময় যখন কন্ট্রোভার্সি হয়েছে তখন কিন্তু প্রায় 40,000, 50,000, 30,000 ভিউজ হয়ে গেছে, যেখানে কিনা আজকে সেই ভিউজ গিয়ে দাঁড়িয়েছে 3,000, 3,500, 4,000। হ্যাঁ, এখন প্রত্যেকেরই ভিউজ ডাউন যাচ্ছে, সেখানে ওরও ভিউজ হয়তো ডাউন যাচ্ছে, কিন্তু নাগাগোড়াই ওর ভিউজটা কিন্তু সেই কন্ট্রোভার্সির পর থেকে ঠিক এরকমটাই। তো আমার ভিউজের বিষয়টা মানে এই মধ্যে আমি টানতে চাইছি না। তো সত্যিই যদি সেরকম হয়ে থাকে যে মৌদিত ভাই তার পোষ্য পোষার জন্য বড় মাকে তার কাছে রেখেছে, মানে তার শাশুড়ি মাকে বা মিকিকে দেখাশোনা করবার জন্য তার কাছে রেখেছে, তাহলে নিয়ে চলে যাক, নিয়ে চলে যাক। মৌদিত ভাই তো ভিডিওর মধ্যে বারংবার বলছে যে আমি কালকেও তাকে মানে তার শাশুড়িকে জিজ্ঞাসা করেছি যে তুমি কি যাবে, সে ওখানে যেতে চায় না, কারণ সে ওখানে জানে যে সারা শীতে তাকে কিভাবে কষ্টে রাখা হয়েছিল, বাসি খাবার প্রতিদিন তার পরের দিন খেতে দেওয়া হতো। এখন টুকটাক রান্না যদিও হয়, যখন এই বড় মা এই ঢুমকিদের কাছে যাবে তখন আবারও শুরু হয়ে যাবে ঢুমকির প্রচন্ড শরীর খারাপ, আর বাসি খাবার দাবার কিন্তু এখনো যদিও হয়, তখন কিন্তু আরো লেভেলটা বেড়ে যাবে বন্ধুরা। তাহলে এটা মনের খচরামো ছাড়া আর কি হতে পারে বন্ধুরা? মনের খচরামো ছাড়া কি হতে পারে? মেন যে বিষয়কে কেন্দ্র করে এত কিছু কথা আজকে মৌদিত ভাইয়ের কমেন্ট সেকশনে উঠে এসছে, সেটা হচ্ছে ঢুমকির কালকের একটা ভিডিওতে কেউ একজন এরকম কমেন্টস করেছে যে তোমার মেয়েটা খুব ভালো, তবে তোমার মেয়েটার এই জিনিসটা দেখলে আমার খুব খারাপ লাগে যে কোনো আত্মীয় স্বজনের ভালোবাসা ও পায় না। এই একটা কমেন্টসকে উদ্দেশ্য করে ঢুমকি তো রামায়ণ মহাভারতের পুরো পাঁচালি পড়ে শুনিয়ে দিল যে হ্যাঁ, সব দায়িত্ব কি আমাদেরই নাকি, সব দায়িত্ব কি আমরা একাই নেব? আরও তো একজন আছে, তারও তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। শাশুড়ি মা যদি তার নাতনির কাছে এসে 5-6 মাস থেকে তার দায়িত্ব কর্তব্য পালন না করে, তাহলে আমি কেন আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করব? সব দায়িত্ব কর্তব্য পালন করার কি সমস্ত ঠেকা আমরা নিয়ে বসে আছি? আরও তো একজন আছে। হ্যাঁ, এরকম অনেক কিছু কথা ঢুমকি তার ভিডিওতে কিন্তু বলল। তো আমি ঢুমকি তোকে একটা কথা বলতে চাইছি যে সত্যিই কি সমস্ত দায়িত্ব কর্তব্য একাই পালন করছিস? কি একা পালন করছিস? নিজের মেয়েটাকে নিজে মানুষ করেছিস, যখন মেয়েটাকে তুই জন্ম দিয়েছিলিস তখন কি এই ভাবনায় ভেবে জন্ম দিয়েছিলিস যে আমার শাশুড়ি মা আমার সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করবে, তবেই আমি আমার শাশুড়ি মাকে দেখাশোনা করব, বা তবেই আমি আমার বাচ্চাকে নেব যদি আমার শাশুড়ি মা এই শর্তে রাজি হয়? তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে তো এটাও বলা চলে যে মৌদিত ভাইয়ের তো কোনো সন্তানই এখনো পর্যন্ত ভগবান দেয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি দেবে। সেখান থেকে তাহলে সে কি করতো? তার শাশুড়ি মাকে রেখেছে, তার সন্তানের কোনো দায়িত্ব কর্তব্য এখনো পর্যন্ত তো বড় মাকে কোনো রকম কোনো করতে হয়নি, তাহলে সে কেন তার শাশুড়ি মাকে বাড়িতে বসিয়ে রেখেছে? আচ্ছা, শাশুড়ি মায়ের কথা যদি আমি বাদও দিয়ে দিই,
কাকা শ্বশুরের জন্য তো যখন ঠাকুমা শাশুড়ি বেঁচেছিল 2-3 মাস অন্তর অন্তর ওই কয়েকটা ফল, একটু চাল বলছি, কয়েকটা ফল, একটুখানি মিষ্টি, কটা বিস্কিটের প্যাকেট, একটু দুধ, এই সমস্ত কিছু দিয়ে অনেক নাম কামাতিস। তো এখন কাকা শ্বশুরও তো আছে, তাকে কটা টাকা দিস, কতটা খবর নিস? এই যে বড় বড় কথাগুলো বলছিস যে সমস্ত দায়িত্ব কর্তব্য কি আমাকে একাই পালন করতে হবে, মানে শাশুড়ি যেহেতু নাতনিকে দেখেনি, তাই মানে নাতনি বড় হচ্ছে সেই কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি, সেই কারণে নাকি ওর যে বৌমা মানে শাশুড়ির প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করবে না। বাহ! অথচ শাশুড়ির পয়সাগুলো নিতে খুব ভালো লাগে না? শাশুড়ির পয়সাগুলো নিতে খুব ভালো লাগে। তো মৌদিদি ভাই একটা কথা বললো যেটা কিনা আগের মাসে ঘটেছে, এতদিন পর্যন্ত কিন্তু মৌদিদি ভাই আমাদের সামনে জানায়নি, কিন্তু সে কিন্তু জানতো। কি ঘটনা? এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আগেও হয়েছিল। তোমার এই বর্মান মানে মৌদিদি ভাই শাশুড়িমার একটা ব্যাংকের বই আছে যেখানে কিনা সে বার্ধক্য ভাতা কিন্তু পায়, প্রতি মাসের যে একটা টাকা সেটা কিন্তু পায়, কিন্তু তার তো সেইভাবে কোনো খরচা লাগে না। ওষুধ বলো বা তার জামা কাপড় বলো, খাওয়া দাওয়া বলো, সমস্তটাই কিন্তু মৌদিদি ভাই এবং কল্লো দাদাভাই করে। তো সেখান থেকে দাঁড়িয়ে তার যে টাকাটা, সেই টাকাটা অ্যাকাউন্টেই জমা হয়। এবং অনেক দিন আগে একটা লোন নিয়েছিল, যত সম্ভব সেই লোনটা ছোট ছেলেকে হোস্টেলে রেখে পড়াবার জন্যই হয়তো সেই লোনটা নিয়েছিল, হোস্টেলে থেকে পড়াবার জন্যই হয়তো সেই লোনটা নিয়েছিল। অনেকদিন আগে বলেছিলাম, হয়তো ভুলে গেছি। হোস্টেলে থেকে পড়াশোনা করবার জন্য কিন্তু সেই লোনটা নিয়েছিল। তো সেই লোনটা এই টাকা থেকে মানে যে টাকা ঢুকতো সেই টাকা থেকে মানে কাটতো। তো কাটতে সেই লোনটা কিন্তু একদিন মানে কমপ্লিট হয়ে যায়, শোধ হয়ে যাওয়ার পর তারপর যে টাকাটা বেতন হিসেবে প্রতি মাসে বার্ধক্য ভাতা হিসেবে পেত, সেই টাকাটা জমতে প্রায় 30,000 টাকা জমেছিল। 30,000 টাকা জমেছিল এবং সেই টাকাটার হিসাব এই ঢুমকি রানী এবং তার হাজবেন্ড, সরকারি চাকরি করা হাজবেন্ড কিন্তু রাখতো। কতটা মানে ওই যে বললাম চোরের মায়ের বড় গলা, এতটাই আকাল পড়ে গেছে যে শাশুড়ি মা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে সেটাও চোরের মতো নিয়ে চলে যেতে হচ্ছে। বাবা রে, আবার বড় বড় কথা বলে। তাহলে এটাই আমরা বলতে পারি যে এই যে বলো শাশুড়ি মা নাকি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি, তাই আমি কেন দায়িত্ব কর্তব্য পালন করব? দায়িত্ব কর্তব্য যেহেতু পালন করবেই না, তাহলে শাশুড়ি মার টাকাটা কেন নিলি? তো সেখান থেকে দাঁড়িয়ে আগের মাসে এই ঝুমকি মহারানী গেছিলেন তার শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে শাশুড়ি মাকে ডেকে কোথাও একটা গিয়েছিল। তো মৌদিদি ভাই জিজ্ঞাসা করেনি, তারপর পরবর্তী সময় গিয়ে জানতে পারে কোথায় গিয়েছিল। সেখানকার সেই গ্রামেই যে ব্যাংক আছে সেই গ্রামে গিয়ে শাশুড়ি মায়ের আঙুলের ছাপ দিয়ে কিন্তু 30,000 টাকাটা তুলে নেওয়া হয়। এবার এই জায়গায় অনেকেই প্রশ্ন করতে পারো যে এই তোমার মৌদিদি ভাই শাশুড়ি মার সমস্ত কাগজপত্র মানে ব্যাংকের বই বলো, আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, সমস্ত কিছু তো ওখানেই আছে, তাহলে এই ঝুমকি টাকাটা তুললো কিভাবে? যতদূর মৌদিদি ভাই বললো যে থানা থেকে নাকি ডায়েরি করে একটা মানে অন্য নকল আধার কার্ড বের করেছে এবং ব্যাংকের বইয়ের কোনো একটা জেরক্স তাদের কাছে ছিল, আর আঙুলের ছাপটা তো বড়বার নিয়েইছে। তো আধার কার্ডের মানে নকল আধার কার্ড বের করে এবং ব্যাংকের বইয়ের জেরক্স দিয়ে এবং বড়মার হাতের টিপ মানে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই 30,000 টাকা কিন্তু তুলে নেওয়া হয়, যেটা সম্পর্কে বিন্দু মাত্র কথা এই ঝুমকি না কল্লো দাদা ভাই না আমাদের মৌদিদি ভাইকে জানায়। বর্মা যখন আসে তখন বর্মাই নাকি বলে যে এরকম হয়েছিল, ইশারা করে বলেছিল। তো তখন বলেছে যে আমাকে 5,000 টাকা দিয়েছে আর বাদ বাকি টাকাটা ও নিয়ে গেছে, মানে 5,000 টাকাটা কল্লো দাদাভাইকে দিতে যায় বড়মা। তো তখন বলে যে আমি কি করবো, এই টাকা তোর টাকা তুই রাখ। ওরা ওখানে তুই তুকারি করে, ওরা মায়েরা সন্তানরা তুই তুকারি করে। তো তোমার টাকা তুমি রাখো, আমি কি করবো এই টাকা। অ্যাকচুয়ালি বন্ধুরা ভাবো, এই যে সরকার থেকে যে বার্ধক্য ভাতাগুলো দেয়, এগুলো অ্যাকচুয়ালি যাদের মানে খুবই খারাপ অবস্থা, তারা কিন্তু এই টাকাগুলো প্রতিদিন মানে দিন আনা দিন খায় যারা, তারা কিন্তু খায়, কাজে লাগায়। কিন্তু সেখানে যেহেতু বড়মা তার বড় ছেলের কাছে বেশ ভালোভাবে আছে, রোগ বিসুখ, জামা কাপড়, খাওয়া দাওয়া সমস্ত কিছু যেহেতু খুব সুন্দরভাবে পাচ্ছে, সেখান থেকে সেই টাকাগুলো কিন্তু তার জমছে। মৌদি ভাই যে কথাটা বললো, আমিও সেই কথার সাথে একদম সহমত যে হঠাৎ করে যদি কোনো রোগ হয়ে যায়, একটা বড় অ্যামাউন্টের যদি টাকা লাগে, সেই অ্যামাউন্টের টাকাটা হট করে কোথা থেকে পাবে? তো সেখানে যদি তার অ্যাকাউন্টেই প্রায় 30-40 বা 50,000 টাকা থাকে, আর যদি এদিক ওদিক থেকে আরো 50,000 টাকা জোগাড় করা যায়, তাহলে একটা মানুষ কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবে না, অন্তত চিকিৎসাটা করাতে পারবে। তো সেখানে সেই টাকাটা কিন্তু জমছিল। কিরকম আশ্চর্য বিষয় দেখো, যার কাছে আছে, যার কাছে পড়ছে, যার কাছে থাকতে
সে কোনোদিনও সেই ব্যাংকের বই নিয়ে গিয়ে তার শাশুড়ি মায়ের আঙুলের ছাপ নিয়ে টাকাটা তোলার প্রয়োজন মনে করেনি, অথচ তারই এখন সব থেকে কিন্তু বেশি টাকার প্রয়োজন, যেহেতু তার অন্যরকম পদ্ধতিতে বেবিটা তাদের মধ্যে নিয়ে আসতে হবে। তোমরা প্রত্যেকেই জানো মৌদিদি ভাইয়ের বেবির ক্ষেত্রে একটু প্রবলেম আছে, তো অনেক টাকার প্রয়োজন আছে। তো সেখান থেকে তারা কিন্তু কোনো সময় প্রয়োজন মনে করেনি যে শাশুড়ি মার বার্ধক্য ভাতার টাকা দিয়ে আমাদের কোনো মাসের একটু হয়তো প্রয়োজন পড়তে পারে, কিন্তু যার হাজবেন্ড সরকারি চাকরি করে, একের পর এক খালি ভাড়া বাড়ি চেঞ্জ, একের পর এক, মানে নয় নয় করে প্রায় 3 থেকে 4টে হয়তো বাড়ি চেঞ্জ করে ফেললো। সেখান থেকে হয়তো বাড়ি চেঞ্জ করেছে, পয়সার প্রয়োজন পড়েছে, যেই কারণে হয়তো এই টাকাটা নিয়ে গিয়ে ভাড়াটা দিয়েছে এবং দাদা বৌদির বসে বসে বিরিয়ানি খেয়েছে। তো এখানে কথা হলো বন্ধুরা, এই আরেকটা কথা, বইটা হয়তো মোদি ভাইয়ের কথাটা শুনে যতটুকুনি বুঝলাম যে বইটা হয়তো এই ঢুমকির হাজবেন্ড হয়তো করে দিয়েছিল এই বড়মার বইটা। তো বই যেই করে দিক না কেন, বই সে করেছে বলে সমস্ত টাকার অধিকার কি সেই পাবে? আর যদি সত্যিই তেমনটা তার খুব টাকার প্রয়োজন ছিল, তাহলে তো বড়মাকে এরকম বলতেও পারতো যে আমি টাকাটা এখন নিচ্ছি, আমার খুব প্রয়োজন পড়েছে, তো তোমার ছেলে মাইনে পেলে আমি তোমাকে প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা কিন্তু দিয়ে দেবো। না, সেরকম কিচ্ছু বলেনি, মানে টাকাটা পুরোপুরি সম্পূর্ণ তুলে নিয়ে চলে গেছে। এবং যার কাছে থাকছে, যার কাছে খাচ্ছে পড়ছে, তাকে একবারে জিজ্ঞাসার প্রয়োজন মনে করেনি যে মায়ের এই মুহূর্তে কি কোনো টাকার প্রয়োজন আছে, যদি না থাকে আমরা এই টাকাটা নিচ্ছি, পরবর্তী সময়ে ওর মানে ছোট ছেলে টাকা পেলে টাকাটা দিয়ে দেবে। এত বড় চুরি করেও তারপর কিনা কালকের ভিডিওতে আবার জোর গলায় কথা বলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চিপটিন কেটে বলা হচ্ছে যে মৌদিদি ভাই নাকি চেলা চামুন্ডা রেখেছে। কোনো চেলা চামুন্ডা রাখার প্রয়োজন পড়ে না। যারা অরিজিনাল মানুষ তারা কিন্তু বুঝে যায় যে শাশুড়ি মায়ের বার্ধক্য ভাতার টাকা দিয়ে একজন সরকারি চাকরিপ্রাপ্ত ছেলের বৌমা লুকিয়ে লুকিয়ে চুরি করে সেই টাকাটাকে নিয়ে গিয়ে নতুন ফ্ল্যাট বাড়ির ভাড়া দিয়েছে, দাদা বৌদিতে বিরিয়ানি খেয়েছে। এই হচ্ছে একজন মানে লেখাপড়া জানা শিক্ষিত মানুষের কালচার, এবং তার বইয়ের এইরকম একটা অ্যাটিটিউড যে চোরের মতো টাকা চুরি করতে হয়। সেখানে তো কল্যাণ দাদা ভাই অতটা হয়তো শিক্ষিতও নয়, বা মোদির ভাই হয়তো অতটা চালাক চতুর নয়, কিন্তু কোনো সময় প্রয়োজন পড়েনি যে শাশুড়ি মার বার্ধক্য ভাতার টাকাটা, বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা যার কিছু একটা হবে, এই দুটোরই মানে এক, তো সেই টাকাটা নিয়ে তাদের সংসারে কাজে লাগাতে হবে। বইটা যদি ও করে দিয়ে থাকে, টাকাটা তাকেই তুলতে হবে, কি কোনো মানে আছে? কোনো রকম কোনো মানে নেই। এরকমটাও তো করতে পারতো যে যেহেতু মায়ের টাকা দুজনে আমরা হাফ হাফ করে নিই, মাকে 10,000 দিই আর 20,000 টাকা যেটা থাকবে সেটা দাদা 10,000 নিক, আমি 10,000 নিক, আবার যেটা জমবে সেটা আবার এইভাবে ভাগাভাগি করা হবে। কিন্তু না, সেটা না করে শাশুড়িকে 5,000 টাকা দিয়ে বাকি টাকাটা পুরোপুরি নিয়ে চলে গেল। এবার প্রশ্ন হচ্ছে এখানেই একটা কথা, তোমরা যারা সত্যি নিরপেক্ষ ভিউয়ার্স তারা অ্যান্সারটা দেবে, কারণ গা ঘেঁষে কিন্তু অ্যান্সার দিও না, কারণ গা ঘেঁষে অ্যান্সার দিলেই কিন্তু বুঝতে পেরে যাবে, মানে আমরা বুঝতে পেরে যাব। আচ্ছা, যার কাছে থাকছে, যার কাছে খাচ্ছে, যার কাছে পড়ছে, তার কাছে একবারও কি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না যে এই টাকাটা আমাদের প্রয়োজন পড়েছে, আমরা নিচ্ছি? যেরকমটা ঠিক আগের বছর যখন মৌদিদি ভাইয়ের বাবা মা এসেছিল, তখন এই ঢুমকি আর ঢুমকির হাজবেন্ড মানে সসীম এসে স্কুটি করেই শাশুড়ি মাকে নিয়ে চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে অশান্তি ঝগড়া অনেক অনেক ঘটনা ঘটিয়ে দিয়েছিল। তারপর গিয়ে এই বড় মা এতটাই ওখানে শাস্তি পেয়েছে যে সেই মানুষটা নিজে থেকেই আর ওই কলকাতায় ছোট ছেলের কাছে যেতে চায় না, কারণ জানে এখানে যে খাওয়া দাওয়া আরাম আয়েসে থাকা এই জিনিসগুলো ওখানে পায় না। হয়তো চাকচিক্য বাড়ির মধ্যে থাকে, কিন্তু সেই ভালোবাসাটা হয়তো অন্তর থেকে পায় না, বরঞ্চ তাকে কাজের লোকের মতো কাজ করানো হয়। বন্ধুরা, কাজের লোকের মতো। এখানে মৌদিদি ভাই যে একটা কিছুদিন আগে দেখলাম টিভি নিয়েছে, তো মৌদিদি ভাইদের আগের টিভিটা প্রবলেম ছিল, একটু নড়তো, বৃষ্টি হলে তোমার কালার আসতো না, তো সেই কারণে যেহেতু বড় মা টিভি দেখতে পছন্দ করতো, যেরকম কিনা ঢুমকির বাড়িতে যখন ছিল ঢুমকিকে সবাই কমেন্টস করতো তোমার শাশুড়িমা বাড়িতে একা, তোমরা ঘুরতে যাচ্ছ ফিরতে যাচ্ছ, তো তোমরা একটু টিভি নাও, ও তো নেয়নি। তো এখানে কিন্তু মৌদিদি ভাই শাশুড়িমা আসার পরই কিন্তু একটা নতুন টিভি নিয়ে নিয়েছিল, যে শাশুড়িমা হয়তো বোরিং ফিল করছে, একটা টিভি নিয়ে নিই। শাশুড়িমাকে কতটা ভালোবাসে, তার মানে কাপড় চোপড় বলো, তার কোনটা দেখলে সময় কাটবে সেটা বলো, বা সে কোনটা খেতে ভালোবাসে। আরও একটা প্রশ্ন উঠতে, কোথাও নাকি যায়, নিয়ে যায় না, না নিয়ে যায় না নয়, কিছুদিন আগে আসাম গিয়েছিল, নিয়ে গিয়েছিল, তারপরে তোমার কোথাকার একটা রাজবাড়ি গিয়েছিল, সেখানে নিয়ে গেছিল, অনেক জায়গায় তো টুকটাক এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র বাড়ি তো নিয়ে যায়। শুধুমাত্র বাড়িতে শাশুড়ি আছে বলে যেখানেই স্বামী স্ত্রী যাক না কেন সেখানে সাথে করে শাশুড়ি মাকে নিয়ে যেতে হবে এমন কোনো কিন্তু মানে নয়।
এমন কোনো কিন্তু মানে নয়। কিন্তু যখন ঢুমকির কাছে যায় তখন কিন্তু ঢুমকির আশেপাশে অনেক দেখাবার জায়গা থাকে, কিন্তু তার সত্ত্বেও বড়মার কপালে দক্ষিণেশ্বর ছাড়া আর বেলুড় মঠ ছাড়া কিন্তু আর কিছুই জোটেনি ওই 6 মাসে বন্ধুরা, কিছুই জোটেনি। শপিং মলে নিয়ে গিয়েও নিজে পছন্দ হয়েছিল বড়মার যে শপিং মলে একটা শাড়ি, সেই শাড়িটা কিনে না দিয়ে একটা অন্য দোকান থেকে শাড়ি কিনে নিয়ে চলে এসেছিল বন্ধুরা। এই তো হচ্ছে সরকারি চাকরি করা ছোট ছেলের রূপ আসল আর ছোট বৌমার রূপ। সেখানে তো এই দিদি ভাই যেটুকুনি যে টাকা ওয়াইটি থেকে ইনকাম করুক না কেন, তাই থেকে অন্তত সবাই ভালোভাবে বেঁচে হেসে খেলে কিন্তু থাকতে পারে। তাহলে তার উপর যখন এই সমস্ত নোংরা অ্যালিগেশন দেওয়া হবে, সে কেন সহ্য করবে? কেন সহ্য করবে? এই বিষয় এই পুরো ভিডিওটার মধ্যে একটা কথা আমি বলতে চাইছি, ঢুমকি তুই যে কালকের ভিডিওতে বললি দায়িত্ব নেয়নি আমার শাশুড়ি আমার মেয়ের প্রতি কোনো, তাই আমি কোনো দায়িত্ব নিইনি। তার কি কোনো সময় মনে হয় না 6 মাস নাতনির কাছে থেকে আসি, 6 মাস নাতনির সাথে একটুখানি সময় কাটিয়ে আসি? বা তার কমেন্ট সেকশনে যারা কমেন্ট করে তাদের এই প্রশ্নটা হয়তো করা আজকে কি উচিত, যে তুমি যে আগের মাসে গিয়ে তোমার শাশুড়ির বার্ধক্য ভাতার 25,000 টাকা নিয়ে চলে এসছো, কই সেটা তো কালকের ভিডিওর মধ্যে বললে না। ওরে আয় চোরের মায়ের বড় গলা, সরকারি চাকরি করে তারপরেও কি অবস্থা দেখো, শাশুড়ি মায়ের লাস্ট জীবনে যেটুকুনি সম্বল তাইতেও লোভ। এবং বলছি যে আমার মেয়ে ভালোবাসা পায়নি, আমার বাবার বাড়ির তরফ থেকে ভালোবাসা পেয়েছে। তো অবভিয়াসলি বাবার বাড়ি মানে ওর বাবার বাড়ি মানে দিদা দাদুর কথা বলেছে, ভালোবাসা পেয়েছে, খুব ভালো কথা। জামাইও তো ঠিক তেমনই ভালোবাসা দেয় না শাশুড়ি শ্বশুরকে। কিন্তু এখানে ছেলে মায়ের প্রতি কি কর্তব্য দেখায়? উল্টে বউকে পাঠায় যে যাও মায়ের বার্ধক্য ভাতার টাকাটা নিয়ে আসো, এসে আমরা নতুন ফ্ল্যাট ভাড়ার টাকাটা দেবো আর দাদা বৌদির বিরিয়ানি খাবো। লজ্জা করে না এই সমস্ত কথাগুলো নিয়ে ভিডিও করে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্যাক মেরে বলতে যে চেলা চামুনটা পুষেছে? দেখ না তোকে নিয়ে এইবার কিরকমটা কন্ট্রোভার্সি শুরু হয়। 1 বছর আগে যেরকমটা হয়েছিল আবারও কিন্তু তুই নিজেই সেইটা টেনে আনলি, কারণ তোর ভিডিওর মধ্যে তুই অনেক কথা বলিস, গায়ে কিন্তু মাখি না। কিন্তু কালকে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চেলা চামুন্ডা বলেছিস, আবার কি বলেছিস দিদি ভাই নাকি ওরকে পুষে রাখে। মানে এই যে আমরা এত মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কাউকে পজিটিভ বা কাউকে নিয়ে নেগেটিভ করি, কাউকে নিয়ে পজিটিভ করি, সেখানে তারা কি যাদেরকে নিয়ে পজিটিভ করি প্রত্যেকে পুষে রাখে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে? মানে তুইও পুষে রেখেছিস নিশ্চয়ই, তোকে নিয়ে যারা ভালো কথা বলে বা ভালো ভালো কমেন্টস করে তাদেরকে নিশ্চয়ই তুইও পুষে রেখেছিস। তাই দিদি ভাই তারপরে যারা কথা বলে তাই সেই সমস্ত চালাচামুনটাকে পুষে রেখেছে। কতটা নোংরা কদর্য মনের মানুষেরা ভাবো, মানে বয়স্ক মায়ের যে লাস্ট জীবনে সে সম্বল, যে একটা রোগ বিসুখ হলে সেই টাকাটা কাজে লাগাবে, সেই টাকাটা তুলে নিয়ে চলে গেছে। অথচ যার বাড়িতে সেই বয়স্ক মাটা থাকছে তাদের একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। ভাবো এদের লোকটা ঠিক কোথায়, এদের আসল মনের যে কদর্য রূপ ঠিক কোথায় বন্ধুরা। আর এই মানুষগুলোকে কিছু কিছু মানুষ গিয়ে আবার সাপোর্ট করবে যে আহারে নাতনিটার কি কষ্ট, হ্যাঁ বয়স্ক নাতনিটা তার বাবার বাড়ির কোনো মানুষের ভালোবাসা পায়নি না, বাড়ির মানুষের ভালোবাসা পায়নি না, এই ঢুমকি কখনো কারোর সাথে একা মিলেমিশে থাকার মতো মেয়েই নয়, সবসময় আলাদা থাকতে চায়, সব সময়ের জন্য একা খাবো, একা থাকবো, একা সুখে থাকবো, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। নাহলে যখন তার কাছে বড় মা কিছু মাস ছিল, তার সাথে যে ঠিক কি ব্যবহারটা করেছে প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখেছে যে এই বড় মার সাথে এই ঢুমকি যখন 6 মাস ছিল ঠিক কিরকম ব্যবহারটা করেছে। আমি তো বলবো দিদি ভাইকে 1 মাস লুকিয়ে রেখেছিলে কেন? কার ভালোর জন্য তুমি লুকিয়ে রেখেছিলে? সেই মহিলাটাই তো দিনের পর দিন উল্টো সিধা কথা বলে যাচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সি যাতে হোক তার জন্য। তো আজ থেকে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল, এবার ডে টু ডে কন্ট্রোভার্সি হবে, খুব ভালো লাগবে। হ্যাঁ আলটিমেটলি ভালোটা তো হবেই, নতুন ফ্ল্যাট নিয়েছে, কন্ট্রোভার্সি করবো তবেই ভিউয়ার্সরা গিয়ে ওর ভিডিওতে গিয়ে ঝাম মারবে, তবেই তোর ভিউজটা হবে, তবেই না নতুন ফ্ল্যাটের টাকাটা মেটাতে পারবে, তাই না রে ঢুমকি? তো যাই চলো বন্ধুরা, ভিডিওটায় অনেক কিছু বললাম, অনেক দিন পর দিদি ভাইকে নিয়ে ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।